এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন আমাদের ভীষণ প্রিয় একজন সাবস্ক্রাইবারের গল্প, মেহনাজ আফরিনের লেখা নোয়াপাড়া গ্রামের পোড়ো বাড়ি। তান্ত্রিকের ভূমিকায় আমাদের প্রিয় লেখক প্রয়াত সাগর কুমার পাঠক, পিশাচিনী মেঘা ও চাঁদনির ভূমিকায় সুপ্রজা, দাদুর ভূমিকায় সুমিতেন্দ্র, শুভর ভূমিকায় শুভদীপ। গল্প পাঠে আমি প্রত্যয়। তাহলে শুরু হচ্ছে আজকের সাবস্ক্রাইবার স্পেশাল এপিসোড, মেহনাজ আফরিনের লেখা নোয়াপাড়া গ্রামের পোড়ো বাড়ি। ট্রেনের জানালার বাইরের দৃশ্য ক্রমাগত মুগ্ধ করে চলেছে মেঘাকে। আজই গ্রাম বাংলার সঙ্গে প্রথম পরিচয় তার। এর আগে তার এদিকটায় আসা হয়ে ওঠেনি, হবেই বা কী করে। তার জন্ম ঢাকায়। বাবার পিতৃভিটে কুমিল্লা জেলার নোয়াপাড়া গ্রামে হলেও মেঘার জন্মের 10 বছর আগে তিনি পিতৃভিটের মায়া ত্যাগ করে পাড়ি জমিয়েছিলেন ব্যস্ত শহরে। ব্যস্ত শহরের ব্যস্ততায় তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন তার ফেলে আসা ভিটের কথা। গ্রামে আপনজন বলতে কেবল মেঘার দাদুভাই অর্থাৎ আব্দুল মোফাজ্জল সাহেবই বেঁচে আছেন। তাকে শত অনুরোধের পরও গ্রাম থেকে একটি বারের জন্য শহরে আনা যায়নি। তার কথা শুনলে মনে হয় জন্মভূমি ত্যাগ করে শহরে যাওয়া বুঝি মহাপাপ। তাই এই পাপ হতে বিরত থাকতে তার শহরে যাওয়া বারণ। ছেলে টাকা পাঠালেও গ্রামে নিজের খামার এবং জমি জমা থাকায় দিনকাল ভালোই কাটে মোফাজ্জল সাহেবের। এবার আসা যাক মেঘার কথায়। মেঘা ছোটবেলা থেকেই বেশ শান্তশিষ্ট একটা মেয়ে, বাবা মায়ের অতি আদরের, আর অবশ্যই নিজের দাদু ভাইয়েরও। দাদু ভাইয়ের সঙ্গে সামনাসামনি কথা না হলেও ভিডিও কলে কথা হয়েছে বহুবার, এবং সেই ভিডিও কলেই সে দেখেছে তার দেশের বাড়ি, তার পিতৃভিটে। যতবারই দেখেছে ততবারই মনে জানান দিয়েছে সেখানটায় যাওয়ার এক প্রবল কামনা। বাবা মার শত আপত্তির পরও শেষমেশ সে সফল হলো তাদের রাজি করাতে। ব্যাস, অনুমতি পেতেই সে ছুটল তার গন্তব্যে। ট্রেন থামল। ট্রেন থেকে নামতেই মেঘার চোখ পড়ল তার দাদা মোফাজ্জল সাহেবের ওপর। দৌড়ে গিয়ে প্রণাম করে জড়িয়ে ধরল নিজের দাদু ভাইকে। মোফাজ্জল সাহেবও নাতনিকে কাছে পেয়ে আর আবেগ ধরে রাখতে পারলেন না। মেঘার মনে হলো বুড়ো মানুষটার চোখ দুটো যেন একটু আর্দ্র হয়ে এসেছে। মেঘা বোঝে, কত দূর থেকে এলি বলতো মা? চল বাড়ি চল। শফিক, মেঘার ব্যাগগুলো নিয়ে আয়। চল মা চল। হ্যাঁ গো, চলো। বলেই তিনি মেঘাকে নিয়ে স্টেশন থেকে রওনা হলেন নিজের বাড়ির উদ্দেশ্যে। শহরে ইদানিং রিক্সা থেকে গাড়ির সংখ্যা বেশি হলেও গ্রামের দৃশ্য কিছুটা ভিন্ন। এখানে বেশিরভাগ মানুষ পায়ে হেঁটে যাতায়াত করতে অভ্যস্ত। গ্রামের জমিজমা কিংবা বাঁশ বাগানের ভেতর দিয়ে
অতি কম সময়ে তারা এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে। ওটাই তাদের জন্য সহজ। শহরের ভাষায় যাকে বলে শর্টকাট। বেশি দূরে যেতে হলে অটো বা রিক্সা তো আছেই। আর এখানে হাওয়াটাও বেশ তরতাজা। বুক ভরে নিঃশ্বাস নিলে প্রাণটাও ভরে যায়। মেঘাদের বাড়ি স্টেশন থেকে কিছুটা দূরে। মেঘার দাদা রিক্সা নিলেন। মেঘা ট্রেনটা স্টেশন পৌঁছতে পৌঁছতে ঘড়ির কাঁটা 4টে ছুঁয়েছিল। শীতকাল, এখন রোদ কিছুটা কমে এসেছে। রিক্সা দিয়ে যেতে যেতে মেঘা দেখছিল গ্রাম বাংলার বিস্তৃত সবুজ মাঠ ও তার পেছনে পশ্চিম আকাশে ঢলে পড়া সূর্যটাকে। শেষ কবে যে মেঘা সূর্যাস্তকে এত মনোযোগ সহকারে দেখেছে তা আজ আর তার মনে নেই। হ্যাঁ, ছোটবেলায় বিকেলে ছাদে গেলে সে দেখতে পেত পশ্চিম দিগন্তে ডুবন্ত সূর্যটাকে। তবে এখন তা আর সম্ভব হয় না। আশেপাশে উঁচু উঁচু বিল্ডিং হয়ে পশ্চিম আকাশটাকে প্রায় ঢেকে দিয়েছে দিগন্তের বুকে ঢলে পড়া সূর্যাস্তটাকে। বাড়িতে পৌঁছে প্রথমে মুখ হাত ধুয়ে খেয়ে নিল মেঘা। এত দূর জার্নি করে আসায় শরীরটা ক্লান্ত লাগছিল। তাই একটু খেয়ে তার দাদু ভাইকে বলতে তিনি মেঘাকে দোতলার একটি ঘর দেখিয়ে দিলেন। বিছানায় গা এলিয়ে দিতেই চোখ বুজে এলো তার। ঘুম ভাঙল মাগরিবের আজানের পর। ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে নিল সে। ব্যাগ থেকে একটা শাল বার করে গায়ে জড়িয়ে নিচে নেমে এলো। সিঁড়ি থেকে নেমে বাঁ দিকটায় বসার ঘর। সে দেখতে পেল তার দাদাকে। তিনি সোফায় বসে পানের জন্য সুপারি কাটছিলেন। মেঘাকে দেখতে পেয়ে তিনি বলে উঠলেন, ঘুম ভালো হয়েছে মা? মেঘা মুচকি হেসে হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ালো। চা খাবি? তাহলে শরীরটা ভালো লাগতো। এত দূর জার্নি করে এলি, নাকি তুই আবার ওই কফি খাস? তুই চাইলে শফিককে বলে কফি আনিয়ে রাখবো। মেঘা তার দাদু ভাইয়ের কথার আবারও মুচকি হেসে সোফায় বসতে বসতে উত্তর দিল, আরে তুমি চাই বলো, যদিও কফি খাই কিন্তু ওই মাঝে মাঝে। নাতনির কথা মতোই মোফাজ্জল সাহেব চাঁদনিকে বললেন চা করে আনতে। বাড়ির রান্নাবান্না কাজ সবই চাঁদনি করে থাকে। চায়ের অপেক্ষা করতে করতে মেঘা চোখ বোলালো ঘরের চারপাশটায়। ঘরটা বেশ বড়, অনেক কিছুই আছে। তবে যা তার নজর কেড়েছে তা হলো ঘরের উত্তর দিকে রাখা বুক শেলফটা। সোফা থেকে উঠে সে পা বাড়ালো বুক শেলফের দিকে। শেলফটা এত বড় যে উত্তর দিকের পুরো দেওয়ালটা তার পিছনে একেবারে ঢেকে গিয়েছে। দাদু ভাই, বলছি এই বইগুলো কি তোমার? না রে মা, শুধু আমার একার নয়, আমার আব্বারও। তিনি খুব বই পড়তে ভালোবাসতেন। ওনার মৃত্যুর পর স্মৃতি হিসাবে বইগুলো আমি রেখে দেই। তার রেখে দেওয়া বই পরবর্তীতে আমি পড়ি। তা থেকেই মূলত আমার বইয়ের নেশা। এরপর থেকে যখনই সময় পাই কোনো একটা বই নিয়ে বসে পড়ি। একা মানুষ, কি করব আর, বই পড়েই সময়টা কাটাই। বলেই তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন। মেঘার মুখও ম্লান হয়ে এলো তার দাদু ভাইয়ের কথায়।
প্রসঙ্গ পাল্টাতে সে বলে উঠল, দাদুভাই, বলছি আমি একটা বই নিতে পারি গো? আসলে কি বলো তো, আমারও না বই পড়ার রোগ আছে, সময় পেলেই বই নিয়ে বসে পড়ি আমি। নাতনির এমন কথায় হেসে উঠলেন মোফাজ্জল সাহেব। হে যে দেখছি দাদা নাতির এক রোগ, বলা ভালো ও বই পড়া হলো আমাদের বংশগত রোগ। দাদু ভাইয়ের মুখে আবারও হাসি ফোটাতে পেরে ভালো লাগছিল মেঘার। বুক শেলফ থেকে একটা বই সে নামিয়ে নিল। ইতিমধ্যে চা নিয়ে হাজির হলো চাঁদনি। দাদা নাতনি চা খেতে খেতে মেতে উঠল গল্পে। রাতে খাওয়ার পর্ব শেষে যখন নিজের ঘরে শুতে এলো মেঘা, তখনই ঘটল বিপত্তি। বিকেলের লম্বা ঘুম এবং সন্ধ্যার চা পান আপাতত তার সব ঘুমকে ঘুমের দেশে পাঠিয়ে দিয়েছে। কি করবে ভাবতে ভাবতে হঠাৎই তার মনে পড়ল ওই বইটার কথা। হাতের কাছে ল্যাম্পটা জ্বালাতে গিয়েও তা জ্বলল না, কারেন্ট নেই। দাদুভাই বলেছিলেন টেবিলের ড্রয়ারে মোমবাতি এবং ম্যাচ বাক্স রাখা আছে। মোমবাতি জ্বালাতেই ঘরের বিকট অন্ধকার দূর হলো। হলদে আলোয় আলোকিত হলো ঘরটা। খাটের দক্ষিণ দিকের জানালাটা খুলে দিল মেঘা। জানালা দিয়ে বাড়ির পিছনের অংশ দেখা যায়। বাড়ির পিছনে রয়েছে এই বাড়ির পুকুর ঘাট। দোতলা থেকেও যে সে ঘাটটা স্পষ্ট দেখতে পারছে তার কারণ বাইরে চাঁদের আলো। সত্যি চাঁদের আলোতে যে এত স্পষ্ট দেখতে পাওয়া যায় তা তার জানা ছিল না। টেবিলে বসে মেঘা ডুবে গেল বইটাতে। গল্পটা ছিল এক গ্রাম্য রূপবতী মেয়ের জীবন কাহিনী। কি করে ছোট বয়সে তার বিয়ে হয়, সংসার নামক বস্তুটা কিভাবে তার শৈশব নষ্ট করে, এসব নিয়েই গল্পটি রচিত। বইটি অর্ধেক শেষ হতেই চোখে ঘুম নেমে এলো মেঘার। বই বন্ধ করে সে এবার বিছানায় যাবে। দক্ষিণ দিকের জানালাটা খোলা রাখলে ঠান্ডা লাগবে, তার চেয়ে বরং বন্ধ করে দেওয়াই ভালো। মেঘা জানালা বন্ধ করতে যাবে, এমন সময় তার চোখ পড়ল তাদের পুকুরের ঘাটের কিছুটা দূরে ডান দিকের ঘাটটায়। বড় পুকুর হওয়ায় চারদিকে একাধিক ঘাট রয়েছে। তাদের বাড়ির সব থেকে কাছের ঘাটটায় সে দেখতে পেল এক নারী অবয়ব। মাথায় ঘোমটা নেই, চুলগুলো ছাড়া। কি কালো ঘন চুল, হাতে কলসি। পুকুরে বুঝি জল নিতে এসেছে। তবে এত রাতে কেন? নারী মূর্তি কলসিটা জলে ডুবিয়ে জল ভরছে। জল ভরা শেষ হলে সে চলে যাবে। এমন সময় সে ঘুরে তাকালো মেঘার দিকে। বিষয়টা মেঘা ঠিক বুঝতে পারল না, তবে আন্দাজ করতে পারছিল যে যা কিছু ঘটছে তা স্বাভাবিক নয়। হঠাৎ কারেন্ট চলে আসায় টিউবটা জ্বলে উঠতেই মেঘা পিছনে ফিরে তাকালো। তবে পর মুহূর্তে সে আবারও দৃষ্টি ফেরালো সেই ঘাটটার দিকে। কই, কেউ তো নেই সেখানে। তবে কি মহিলাটা তাকে দেখতে পেয়ে চলে গেল? এও কি সম্ভব? এত দ্রুত কি করে একজন তার স্থান পরিবর্তন করতে পারে?
সকালে ঘুম ভাঙে মেঘার পাখির ডাকে। ঘড়ি তখন বলছে সকাল 6:30। চারিপাশ কুয়াশায় আচ্ছন্ন। এত শীতে লেপের নিচ থেকে উঠতে মন না চাইলেও গ্রামের শীতের সকাল দেখবে বলে আর নিজেকে আটকে রাখতে পারল না মেঘা। গায়ে শাল জড়িয়ে নেমে এলো নিচে। চাঁদনি তখন ঘর ঝাড় দিচ্ছিল। মেঘা প্রশ্ন করল, বলছিলাম দাদু ভাই কোথায়, আপনি একটু বলতে পারবেন? চাঁদনি হাসি মুখে উত্তর দিল, ও সাহেব তো হাঁটতে গেছেন। কখন আসবেন? কখন আসবে তা তো বলতে পারি না। কিছুটা নিরাশ হয় মেঘা। যদি সে আর একটু আগে উঠত তাহলে দাদু ভাইয়ের সঙ্গে সেও হাঁটতে যেতে পারত। মেঘা চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ঠিক আছে, আমি না হয় ওই পুকুর ঘাটে গিয়ে ততক্ষণ বসি। দাদু ভাই এলে আমায় একটু ডেকে নেবেন, কেমন? আচ্ছা ঠিক আছে। বাইরে তখন কনকনে ঠান্ডা বাতাস বইছে। তাতে মেঘার সারা শরীর ক্রমান্বয়ে কেঁপে কেঁপে উঠছে। তবুও ভালো লাগছে তার। বাড়ির পিছন দিকটা যেতেই দেখতে পেল পুকুর ঘাটটাকে। মেঘা গিয়ে বসল সেখানটায়। রাতের ঘটনাটা মনে পড়ল তার। আদেও কি সেই ঘাটটায় কেউ ছিল, নাকি সবকিছুই কেবল তার কল্পনা? পুকুর ঘাটের আশপাশটা সে একবার ভালো করে দেখে নিল। পুকুরের পূব পারে ঘন জঙ্গলের আড়ালে কিছু দূরে বাড়ির মতো কিছু একটা দেখতে পেল সে। তবে গাছগাছালির বাড়বাড়ন্তে ঠিক মতো দেখা সম্ভব হলো না জিনিসটা। মেঘা, তার নাম ধরে কেউ ডাকতেই সে পিছনে ফিরে তাকায়। জি দাদু ভাই। মোফাজ্জল সাহেব এসে বসলেন তার নাতনির পাশে। কি রে মা, একা একা বসে আছিস যে? তিনি প্রশ্নটা করলেন। মেঘা অভিমানী কণ্ঠে বলল, তো আর কি করতাম শুনি, তুমি তো আর আমায় তোমার সঙ্গে হাঁটতে নিয়ে গেলে না, একা ফেলেই চলে গেলে। এত স্বার্থপর কি করে হলে বলো তো তুমি? তিনি নাতনির মুখে এমন কথা শুনে হাসি আটকে রাখতে পারলেন না। না, ভাবলাম এই শীতে তোকে বাইরে নিয়ে গেলে তোর অযথা শ্বাসকষ্ট বা কোমর টোমর ব্যথা হবে, তাই আর নিয়ে যায়নি। পরে অসুস্থ হলে বলবি যে দাদু ভাইয়ের কারণে অসুস্থ হয়ে পড়েছি। দাদার এমন উত্তরে সরু চোখে সে দাদার দিকে তাকালো। বাহানা করতে তো ভালোই পারো দেখছি। সত্যি করে বলো তো, দাদির সঙ্গেও কি এরকম বাহানা করে পার পেতে? তার সঙ্গে বাহানা যে কম করিনি কথাটা যেমন সত্য, তেমনই বাহানা করার সময় খুবই কম পেয়েছি, এটাও সত্য। তোর বাবার বয়স যখন 3 বছর, তখন হঠাৎই মানুষটা মারা যায়। মারা যাওয়ার পেছনে কারণটা যে কি তা আমি নিজেও জানি না। রাতে ঘুমোতে যাওয়া অবধি সব ঠিকঠাকই ছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি রান্নাঘরে তার মৃতদেহ। এটুকু বলে থামলেন মোফাজ্জল সাহেব। না, মেয়েটা বেড়াতে এসেছে, অযথা এসব কথা বলে তার মন খারাপ করে লাভ নেই। প্রসঙ্গ পাল্টাতে তিনি বললেন, চল মা চল, অনেক দেরি হয়ে গেছে, বড্ড খিদেও পেয়েছে, চল চল। আর সময় ব্যয় না করে উঠে দাঁড়ালেন তিনি। মেঘাও অনুসরণ করল তাকে। ইতিমধ্যে কেটে গেছে 7 দিন। এ 7 দিনে দাদু ভাইয়ের সঙ্গে অফুরন্ত সময় কাটিয়েছে মেঘা। ওইদিকে বাড়ি ফেরার সময়ও ঘনিয়ে আসছিল তার। যেতে মন না চাইলেও যেতে হবে। আজ তার শেষ দিন নোয়াপাড়ায়।
তাই সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ে মেঘা। বছরের সবচেয়ে শীতলতম দিন হিসেবে যে এই দিনটা সর্বপ্রথম তালিকায় থাকবে, এ নিয়ে মনে কোনোরূপ সন্দেহ নেই মেঘার। এই ঠান্ডায় যে সে বাড়ির বাইরে বের হয়েছে, তা যদি কোনো মতে তার দাদা জানতে পারে, তবে তার কপালে দুঃখ আছে। হাঁটতে বের হলেও তার নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। সে হাঁটছে আপন মনে। একটা সুপারি বাগান দিয়ে হাঁটা শেষে ধান ক্ষেতের ভেতর দিয়ে সে বাড়ির দিকে ফিরছিল। তখনই তার চোখ পড়ল সেই দিনের জঙ্গলাকীর্ণ সেই বাড়িটায়। ওই দিন ওদিকটা গাছপালা থাকার কারণে ঠিকমতো দেখতে পারেনি সে বাড়িটাকে। এখন এখান থেকে তা স্পষ্ট দেখা যাচ্ছে। বাড়িটা তাদের গ্রামের বাকি জনবসতির থেকে যেন কিছুটা তফাতে। কি একটা ভেবে মেঘা পা বাড়ালো সেই দিকে। বাড়িটা পরিত্যক্ত, কেউ সেখানে থাকে না। সদর দরজাটা হাট করে খোলা। বাড়িটা দেখে মেঘা আরো কৌতূহলী হয়ে উঠল। এমন বাড়ি আজকাল সচরাচর দেখাও মেলে না। সদর দরজাটা বিশাল এবং কারুকার্য খচিত। লম্বাটে দোতলা বাড়িটার সামনের দিকে বড় বড় কাঠের জানালা এবং বারান্দার ওপর ঘরগুলো দেখা যাচ্ছে এখান থেকে। কিছুক্ষণ দাঁড়িয়ে একটু দেখে অবশেষে মেঘা ঠিক করল ভেতরে যাওয়ার। কি বা হবে? কেউ তো থাকে না সেখানে, কেউ প্রশ্নও করবে না। বাড়িটার আকার বিশাল। বাইরে থেকে ঠিক টের পায়নি মেঘা। দালানটাতেই অনায়াসে সদল বলে ক্রিকেট খেলা যায়। কুয়াশা মাখা ভোরবেলায় সূর্যের আলোর কমতি থাকলেও চারিপাশটা একেবারে অন্ধকার নয়। আবছা আলোয় নিচের সারিবদ্ধ ঘরগুলোর কিছু আসবাবপত্র দেখতে পেল সে। বিষয়টা অদ্ভুত লাগলো। বাড়িটায় কেউ থাকে না, অথচ বাড়ির ভেতরে সেই পুরনো দিনের আসবাবপত্র রাখা। সদর দরজাটাও তো খোলা ছিল। কেউ চাইলে এসব জিনিসপত্র চুরি করে ভালো দামে বিক্রি করতে পারে, তাও কেউ চুরি করে না কেন? ফিরে যেতে পেছনে ঘুরতেই এক ঠান্ডা হাওয়ার স্রোত ছুঁয়ে গেল তাকে। সঙ্গে সঙ্গে আবারও সে ঘুরে তাকালো। চোখ পড়ল লম্বা বারান্দার মাঝখানে থাকা সিঁড়িটার দিকে। এ কি, সেদিন রাতে দেখা ওই নারী অবয়বটা না? খোলা ঘন কালো চুল, পরনে শাড়ি, মূর্তির মতো দাঁড়িয়ে আছে সিঁড়ির কাছটায়। তাকে দেখা মাত্রই বুকটা ছ্যাঁত করে উঠল মেঘার। এলোকেশী নারী মূর্তি এবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। সিঁড়ির দিকটায় অন্ধকার। মেঘা স্পষ্ট করে কিছুই দেখতে পাচ্ছে না। কি মনে হতে সে ওই নারী মূর্তিটার পিছু নিল। সিঁড়ি দিয়ে উঠে মহিলাটি একটা ঘরের ভেতরে প্রবেশ করল। ঘরটা এই মেঘাচ্ছন্ন দিনে কেমন যেন গুমড়ে গুমড়ে মরছে। সেই আগের আমলের খাট, সেই খাটের ডান পাশে আলমারি, আর ঘরের বাঁ দিকে রাখা একটা সেগুন কাঠের ড্রেসিং টেবিল।
নারী মূর্তি পা বাড়ালো ড্রেসিং টেবিলটার দিকে। মেঘা দাঁড়িয়ে রইল দরজার মুখে। লক্ষ্য করতে লাগলো সে অপূর্ব সুন্দরী নারীকে। কি সুন্দর গায়ের রং, ঘন কালো চুল। এমন রূপবতী মহিলা মেঘা আগে কখনো দেখেনি। একটা মেয়ে হয়ে যদি তার এই নারীকে এত ভালো লেগে থাকে, না জানি কোনো পুরুষের কি অবস্থাই না হবে। মহিলাটি আয়নার ড্রেসিং টেবিলে রাখা চিরুনি নিয়ে তার চুল আঁচড়াতে থাকে। ধুলোমাখা আয়নার কাছে এবার আস্তে আস্তে প্রতিফলিত হয় তার মুখশ্রী। আর থাকতে না পেরে মেঘা বলে উঠল, কে আপনি? এখানে বা কি করছেন? তার কথায় মহিলাটি পিছন ফিরে তাকায়। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে মেঘা, এ কি আদৌ সম্ভব? তার দেখা সবচেয়ে রূপবতী নারী যেন মুহূর্তেই কোনো অজানা বিভীষিকায় রূপান্তরিত হয়েছে। কি বিভৎস সেই চেহারা! সেই মসৃণ ত্বক পরিণত হয়েছে আগুনে পুড়ে যাওয়া শক্ত কালচে চামড়ায়। মুখ ও শরীরের ফাটা স্থানগুলো থেকে বেয়ে বেয়ে পড়ছে তরল লাল রক্ত। কেবল মুখ ও শরীর নয়, চোখ এবং ঠোঁটের কোণ দিয়েও একইভাবে গড়িয়ে পড়ছে রক্ত। সেই রক্ত বেয়ে পড়ছে তার শাড়িতে। তার শাড়ি লাল রক্তে ভিজে যাচ্ছে। সেই রক্ত ছড়িয়ে পড়ছে শ্বেত পাথরের মসৃণ মেঝেটাতে। এমন দৃশ্য দেখে নিজেকে সামলাতে না পেরে মেঘা মাটিতে লুটিয়ে পড়ল। তোদের দিয়ে একটাও কাজ ঠিক মতো হয় না। মেয়েটা কখন বাড়ি থেকে বের হয়ে গেল, এখনো ফিরল না। না জানি কোথায় আছে মেয়েটা। সকালবেলা পড়ে পড়ে ঘুমানোর জন্য কি তোদের আমি রেখেছি? চাঁদনি ও শফিককে গত 1 ঘন্টা ধরে বকে যাচ্ছেন মোফাজ্জল সাহেব। সকালে উঠে নাতনিকে না পেয়ে তিনি ব্যাকুল হয়ে উঠেছেন। গ্রামের কয়েকজন লোককে মেঘাকে খুঁজে আনার জন্য পাঠিয়েছেন। তারা এখনো এসে উপস্থিত হতে পারেনি। তাই চাঁদনি ও শফিককে কড়া কড়া কথা শুনিয়ে তিনি সময় কাটাচ্ছেন। দাদু ভাই, পরিচিত কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকান মোফাজ্জল সাহেব। মেঘা, ও কোথায় গেছিলি তুই? কোথায় আবার? হাঁটতে। সকালে ঘুম ভেঙে গিয়েছিল, তাই হাঁটতেই বের হয়ে গেছিলাম। তুই জানিস আমি তোকে নিয়ে কত চিন্তা করছিলাম। কাউকে বলে যেতে পারতিস যে তুই বেরো হচ্ছিস, মনে অন্তত কিছুটা সান্ত্বনা পেতাম। এটা করা তোর একদমই ঠিক হয়নি দাদু ভাই। মোফাজ্জল সাহেব মেঘার উপর কিছুটা রাগ করলেন। মেঘা তার দাদু ভাইকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, আর এমন করব না। এবারের জন্য ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আর এরকম কোনো দিন হবে না। ঠিক আছে, ক্ষমা করলাম, তবে এই কথা যাতে ভঙ্গ না হয়, কেমন? বলেই তিনি জড়িয়ে ধরলেন তার নাতনিকে। দাদু, একটা কথা রাখবে গো? কে কথা শুনে? আমি না আজ আর ফিরবো না। বাবা মাকে বলতে পারবে যে আমাকে আরও কয়েকটা দিন এখানে থাকার অনুমতি দিতে? কেন মা, তুই তো কাল না, রাতে আমি জানি না। আমি আরও কিছুদিন এখানে থাকতে চাই। তুমি বাবা মাকে বলে দিও না, প্লিজ। বলেই মেঘা উপরে নিজের ঘরে চলে গেল। তার এরূপ ব্যবহারে তার দাদাও বিচলিত হলেন।
এরই মধ্যে কেটে গেছে আরও কয়েকদিন। তবে গত 7 দিনের তুলনায় এই দিনগুলো ছিল মোফাজ্জল সাহেবের কাছে কিছুটা ভিন্ন। ভিন্নতার কারণ মেঘা। আজকাল সারাদিন নিজের ঘরে নিজেকে বন্দি করে রাখে সে। শুধুমাত্র সে খাওয়ার সময় বের হয়। মোফাজ্জল সাহেব তার সঙ্গে কথা বলতে চাইলেও সে নানান অজুহাত দেখিয়ে তাকে এড়িয়ে যায়। এইসব ঘটনায় যে চিন্তার কারণ এমনটা নয়, কিন্তু চাঁদনি ও শফিকের থেকে তিনি জানতে পেরেছেন যে মেঘা রাত বিরেতে বাড়ি থেকে বের হয়। কথাটা তিনি বিশ্বাস করতেন না যদি বিষয়টা সেদিন রাতে তিনি নিজে চোখে না দেখতেন। এভাবে তো আর বসে থাকা চলে না। মোফাজ্জল সাহেব ঠিক করলেন তিনি এই বিষয় নিয়ে কিছু একটা করবেন। আজ অমাবস্যা। গ্রামে কোথাও আলোর ছিটে ফোঁটাও নেই। সারাদিন ঘরে বন্দি থাকার পর রাতের খাবার খাওয়ার জন্য নিচে নামতেই খাবার টেবিলে নিজের বড় ভাই শুভকে দেখে বিস্মিত হলো মেঘা। কি রে ভাইয়া, তুই এখানে? কেন, দাদার বাড়ি কি শুধু তোর একার নাকি? আমি কি আসতে পারি না? উত্তরে কিছু না বলে নিজের জায়গায় গিয়ে বসল মেঘা। মোফাজ্জল সাহেব মেঘার হাবভাব বুঝলেও কিছু বললেন না। খেতে খেতে তিনি শুভকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, তা দাদু ভাই, তুমি কতদিনের ছুটি নিয়ে এলে? আমি কালই মেঘাকে নিয়ে ঢাকায় ফিরবো। আসলে মেঘা এখান থেকে একা যেতে চাইছে না বলে মা আমাকে পাঠিয়েছেন ওকে নিয়ে যাওয়ার জন্য। শুভর এমন কথায় মেঘা খাওয়া বন্ধ করে তার দিকে তাকালো। আমি যাব মানে? মানে তোকে ফিরিয়ে নেওয়ার জন্যই তো আমার এখানে আসা। রাতে ব্যাগটা গুছিয়ে নিস, সকালে ট্রেন ধরে ঢাকায় ফিরবো। এবার আর চুপ থাকে না মেঘা, ভাইয়ের কথায় পাল্টা উত্তর দেয়। আমি যাব না বলছি তো। বলেই উঠে দাঁড়ায় সে। তার এমন ব্যবহারে শুভ অবাক হয়। ঘড়ির কাঁটা যখন মধ্যরাতে স্থির, তখনই নিজের ঘর থেকে বের হয় মেঘা। আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল সে। না, কেউ নেই। হাতে থাকা শালটা গায়ে জড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো মেঘা। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। বাঁকা হেসে যখন সে সদর দরজার দিকে পা বাড়ালো, অমনি কেউ তার হাত দুটো পিছনে নিয়ে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিল। ইতিমধ্যে ঘরের সব কটা আলো জ্বলে উঠল। শুভ তার কথা না শুনে হাত পা বাঁধা অবস্থায় টেনে নিয়ে গিয়ে চেয়ারের সঙ্গে ওকে বেঁধে দিল। এরই মধ্যে ঘরে উপস্থিত হলেন মোফাজ্জল সাহেব, চাঁদনি, শফিক এবং একজন রক্তাম্বর পরিহিত জটাধারী তান্ত্রিক। নাতনির এমন কষ্ট সহ্য হচ্ছে না মোফাজ্জল সাহেবের। সব কিছুর জন্য নিজেকে দায়ী মনে হচ্ছে তার। তান্ত্রিক প্রশ্ন করল মেঘাকে। না, মেঘাকে না, সেই পিশাচিনীকে, যে সে মেঘার উপরে কেন ভর করেছে। তান্ত্রিকের কথা শুনে মেঘা, না বলা ভালো, মেঘার শরীরে ভর করা সেই অশরীরী অট্ট হাসিতে ফেটে পড়ল। কি বিভৎস সেই হাসি! হাসি থামিয়েই সেই অশরীরী বলতে লাগলো,
আমি কে এর উত্তর দেব আমি? কেন? যে তোকে এখানে এনেছে তাকে জিজ্ঞেস কর আমি কে। বলেই আবার হাসতে থাকে সেই অশরীরী। কেন, মোফাজ্জল সাহেবের সঙ্গে তোর কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক? আমার সঙ্গে ওর কিসের সম্পর্ক? হ্যাঁ, ওরে ও আমারই রক্ত। তার এ কথায় মোফাজ্জল সাহেব যেন আকাশ থেকে পড়লেন। না, এটা কিছুতেই হতে পারে না, এটা কি করে সম্ভব? মোফাজ্জল সাহেব বাকরুদ্ধ হয়ে পড়লেন। ঠিক ধরেছিস তুই। বল বল আমি কে? বল আমি তোর কে হই? বল বল আমি কে হই? বল। ঘরে উপস্থিত লোকজন ভয়ে আকস্মিকতায় একেবারে হতবাক। মোফাজ্জল সাহেব থতমত খেয়ে বলে উঠলেন, মা। শুনেই সবার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। কথাটা যেন কেউই বিশ্বাস করতে পারছে না। এবার তুই বলবে না আমি? বল বল। মোফাজ্জল সাহেবের উদ্দেশ্যে প্রশ্নটা করে সেই অশরীরী। এবার তিনি আস্তে আস্তে বলতে শুরু করলেন। উনি আমার মা। আজ থেকে অনেক বছর আগে আমার বাবার সঙ্গে বিয়ে করে তিনি এই গ্রামে আসেন। আশেপাশের 5 গ্রাম ঘুরলেও আমার মায়ের মতো রূপবতী আর দ্বিতীয় কেউ মিলত না। তার রূপের চর্চা তখন ঘরে ঘরে, তবে তার সৌন্দর্যের পেছনের রহস্য কারও জানা ছিল না। তার এই অতুলনীয় রূপের পেছনে রহস্য ছিল কালা জাদু। হ্যাঁ, বাবার বিয়ের পর হঠাৎই গ্রামের ছোট ছোট বাচ্চারা হারিয়ে যেতে শুরু করলো। অনেক খোঁজাখুঁজি করেও তাদের কিছুতেই পাওয়া যেত না। এই ঘটনা রোজ রোজ ঘটতো না, ফলে গ্রামের মানুষ প্রথমে ব্যাপারটা তেমন একটা গুরুত্ব দেয়নি। কাজেই এই কর্মকাণ্ড অনেক দিন ধরেই চলতে থাকলো। তবে একদিন আমার বাবার সন্দেহ হলো। একদিন এই সন্ধেবেলার মুখে মুখে মা কিছু একটা নিয়ে আমাদের বাড়ির পেছনে পুকুর পাড়ের ওই বাঁশ বাগানে যাচ্ছিলেন। বাবা তার এই অসময়ে বাড়ির পেছনে যাওয়ার বিষয়টা খেয়াল করলেন এবং তার পিছু নিলেন। মাকে বাঁশ বাগানের ভেতর কিছু একটা পুঁততে দেখে তিনি চুপচাপ সেখানে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে রইলেন এবং অপেক্ষা করতে লাগলেন। মা চলে যেতেই তিনি মাটি খুঁড়ে দেখতে পেলেন কালো জাদুর সামগ্রী। বাড়িতে এসেই তিনি মাকে এসব নিয়ে প্রশ্ন করলে মা উত্তরে বললেন যে তিনি সাক্ষাৎ শয়তানের পূজা করতেন এবং তাকে খুশি করার জন্য নিরীহ বাচ্চাদেরকে বলি দিতেন। এসব শোনার পর বাবা আর এক মুহূর্ত দেরি করলেন না। সোজা রান্নাঘরে তাকে নিয়ে গিয়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলেন। পরিবারের সকলে সবকিছু শুনে আর এতে কিছু আপত্তি করল না। আপত্তি করার মতো কিছু ছিল বা কোথায়? পরের দিন গ্রামে খবর ছড়িয়ে পড়লে বাড়ির সবাই জানালে যে রান্নাঘরে রান্না করতে গিয়ে গায়ে আগুন লেগে মারা যায় মা। এরপর থেকে বাড়ির বউদের মৃত্যু হতে আরম্ভ করলো। রহস্যজনকভাবে
এবং কোনো এক অদ্ভুত কারণবশত তাদের মৃতদেহ মিলত ওই রান্নাঘরে। এটুকু বলে থামলেন মোফাজ্জল সাহেব। কি ভেবেছিল নাকি মেরে ফেললে আর ফিরে আসবো না? দেখ আমি এখন তোদের সামনে, দেখ দেখ। আমার নাতিকে ছেড়ে দাও, ও তোমার কোনো ক্ষতি করেনি, ও তোমার কোনো ক্ষতি করেনি। কি করে ছেড়ে দি বলতো, কি করে ছেড়ে দি? আমাকে তোর বাবা ছেড়েছিল, আজ আমি একে বলি দেব। তারপর আর আমার কোনো মানবদের প্রয়োজন হবে না। আমি স্বাধীন হব, আমি স্বাধীন হব, আমি মুক্তি পাবো, মুক্তি পাবো। বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল সে। এবারের হাসি আর সহ্য করতে পারল না কেউ। রীতিমতো ঘরে উপস্থিত সকলে হাত দিয়ে কান চেপে ধরল। ওইদিকে হাসতে হাসতে মেঘার মুখ দিয়ে তখন গড়িয়ে পড়তে লাগলো থকথকে লাল পদার্থ। তবুও সেই হাসি থামছে না। কি বিভৎস লাগছে ফুটফুটে বাচ্চা মেয়েটাকে। এইবার তান্ত্রিক জোরে জোরে মন্ত্র পড়া শুরু করলেন। তার উচ্চারিত ধ্বনি সেই অশরীরীর কানে যেতে সে হাসা বন্ধ করল। সে রীতিমতো গালিগালাজ করে বারবার তান্ত্রিককে মন্ত্রপাঠ থামাতে বলল। তবে তিনি তার একটা কথাও শুনলেন না, বরং মনোযোগ সহকারে মন্ত্রপাঠ করতে লাগলেন। এবার সেই প্রেতাত্মা আর থাকতে না পেরে একটা বিকট চিৎকার করে উঠল। চিৎকারের শব্দে ঘরে থাকা সকল কাঁচের জিনিসপত্র চুরমার হয়ে গেল এক মুহূর্তে। এই দৃশ্য দেখে সবাই বাকরুদ্ধ। কারোর মুখ দিয়ে আর কোনো শব্দ বের হলো না। মন্ত্রপাঠ শেষ হতেই তান্ত্রিক নিজের ঝুলি থেকে একটি পাথর বের করল। একটা ধোঁয়ার মতো কিছু মেঘার শরীর থেকে বেরিয়ে এলেও সেই পাথরটিতে প্রবেশ না করে ঘরে থাকা একটি জানালার ফাঁক দিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। ক্লান্তি মাখা একটা নিঃশ্বাস ফেলে মেঘার রক্তে মাখা অসহায় চোখ দুটো বুজে এলো। ঘটনার প্রায় হয়ে গেছে অনেক দিন। আজ চিরকালের মতো স্তব্ধ নোয়াপাড়া গ্রামের মোফাজ্জল সাহেবের বাড়ি। সেদিন নাতনি মারা যাওয়ার 2 ঘন্টা পর তিনিও স্ট্রোকে মারা যান। তাদের দুজনকে সমাহিত করা হয়েছিল মেঘার দাদির কবরের পাশে।